আচ্ছা দেখো, আজকে এটা করবো আমরা পিরিয়ডিক টেবিলের। সেটা হচ্ছে, একটা আমি বলে দিই, পর্যায় সারণীতে তো অনেকগুলো মৌল আবিষ্কৃত হয়েছে, কিছুগুলো মৌল আবিষ্কৃত হয়নি, মানে আবিষ্কৃত হয়েছে কিন্তু তাদের প্রপার্টি এখন সঠিকভাবে জানা যায়। তো সেই সমস্ত মৌলের আইইউপিএসসি নামকরণ কেমন করে করবে এটা একটু বলে দিই, এটা তোমাদের সিলেবাসে আছে। আইইউপিএসসি নামকরণ খুব সোজা। না, ওইটা নয়, টেনে ছিল ওটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, এটা হচ্ছে ইনঅর্গানিক। ইনঅর্গানিকের আইইউপিএসসি নামকরণ বলতে তোমাকে ধরো একটা মৌল ধরে দিয়েছে 112, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 112, তার নাম কি হবে? ঠিক আছে, আমরা 92 জানি, ইউরেনিয়াম এরকম জানি, থোরিয়াম জানি, কিন্তু যাদের হচ্ছে, যাদের হচ্ছে 112, তাদের ক্ষেত্রে কি করে করবে? এটার জন্য তোমাদের কিছুগুলো জিনিস মনে রাখতে হবে। যেমন ধরো জিরো, প্রথমে যদি জিরো সংখ্যাটাকে আমরা বলবো নীল, জিরো সংখ্যাটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করবো? নীল দ্বারা। আর এককে দিব আন, ইউএন, দুইকে দিব বাই, একই রকম ভাবে 3 হচ্ছে ট্রাই, 4 হচ্ছে টেট্রা, 5 হচ্ছে পেন্টা বা পেন্টেক্স, এরকম দিব। তাহলে ধরো তোমার দিয়েছে বলছে 112, যেটা আমি বললাম, এর নাম কি হবে? তাহলে এগুলো দেওয়ার পরে শেষে ইয়াম, ইয়াম প্রত্যয় যোগ করতে হবে, ইয়াম, ঠিক আছে, ইয়াম যোগ করতে হবে শেষে, মানে এগুলো সংখ্যা অনুযায়ী লেখার পর ইয়াম যোগ করতে হবে। তাহলে যেমন আমি বললাম তোমার কাছে 112 মানে 112, তাহলে একের জন্য আমরা কি জানি? আন, তাহলে আন, আবার আন, দুটো এক আছে, দুই, মানে কি বলবো? বাই, তাহলে বাই ইয়াম, তাহলে আন ডিয়াম, এটার নাম ধরো তোমাকে বললো 115, তাহলে কি হবে? আন পেন্টিয়াম, এরকম। ধরো তোমাকে বললো 105, তাহলে কি হবে? ওয়ানের জন্য কি হবে? ওয়ানের জন্য হচ্ছে আন, জিরোর জন্য কি হবে? নীল, আর এটা পেন্টিয়াম, পেন্টিয়াম, এইভাবে নামগুলো আছে। তোমাকে বললো 103, তাহলে কি হবে? এটা হবে ওয়ানের জন্য কি হবে? আন, জিরোর জন্য কি হবে? নীল, আন নীল, আর থ্রির জন্য কি হবে? ট্রাইয়াম, এগুলো হচ্ছে নাম, এগুলো হচ্ছে কোনটা? 4 টেট্রা, হ্যাঁ, পেন্টা, হেক্সা, এরকম ভাবে আসবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার ইউপ্যাক কনভেনশন, শিখে নিলেই করতে পারো ইউপ্যাক নামটা, হয়েছে? বলে দিই। এইবারে দেখো, এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের শেখাবো, যেটা কিন্তু পরীক্ষা আসে। খুব ইম্পর্টেন্ট জিনিস কি? কোন একটা পিরিয়ডিক টেবিলে একটা মৌল কোথায় থাকবে, একটা মৌলের অবস্থান তুমি নিজেই কি করে বের করতে পারো? একদম একটা মূল অবস্থা নিজেই বের করতে পারবে, এর জন্য কোনো রকম মুখস্থের কিছু দরকার নেই। যেমন ধরো তোমাকে বললো তুমি যে কোনো একটা মৌল বলতে পারো আমাকে পর্যায়ের সঙ্গে, আমি অবস্থান বলবো, বলো যে কোনো একটা মৌল বলো, যেটা মোটামুটি ওয়েল নন মৌল, যেগুলো জানা মৌল। যেমন ধরো আমি কথায় বলছি সালফার 16, পারমাণবিক সংখ্যা 16, তাহলে কোথায় আছে? তো এটা জানার জন্য প্রথমে কি করবে? ওর ইলেকট্রন বিন্যাস করবে। ইলেকট্রন আমরা শিখেছি 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, এটা হবে। এইবারে এর শেষের কক্ষ কোনটা? 3p তো, এই শেষের কক্ষে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত আছে? 3 তো, 3 মানে 3s3p মানে 3 তো, তাহলে 3 নম্বর পর্যায়ে থাকবে, একদম গ্যারান্টি। কোথায় আছে? 3 নম্বর পর্যায়ে এসে থাকবে। এইবারে শ্রেণী কোথায় থাকবে? শুধু পর্যায়ে জানলে হবে না, এবারে শ্রেণী, তার জন্য আমি আগে এস ব্লক পি ব্লকটা পড়িয়ে নিলাম, নাহলে শ্রেণীটা বুঝতে পারবে না। এইবারে সালফার কোন ব্লকে আছে তোমাদের একটা রাফ আইডিয়া আছে? সালফারটা কোন দিকে আছে বলো? এখানে আছে না এখানে আছে না এখানে আছে না এখানে, কোনখানে আছে বলো? বাম দিকে না ডান দিকে না মাঝখানে? এই জন্য পিরিয়ডিক টেবিলটা একটু ক্যালেন্ডার নিতে হবে, ডান দিকে।
ডান দিকে মানে এই অবশ্যই পি ব্লক, ঠিক আছে। পি ব্লক মূলের ক্ষেত্রে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র, পি ব্লক মূলের ক্ষেত্রে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এর শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 10 প্লাস এনএস এবং এনপি এর মোট ইলেকট্রন সংখ্যা। এনএস এবং এনপিও কে যতগুলো ইলেকট্রন আছে তার সঙ্গে 10 যোগ করলে আমরা যেটা পাবো সেটাই তো শ্রেণী সংখ্যা। তো দেখা যায় এখানে এনএস মানে বাইরের এস আর এনপি মানে বাইরের পি, তাহলে বাইরের এসে কোটা দুটো আছে, পিতে কোটায় 4টা আছে, মোট কোটা 6টা, তাহলে 6 এর সঙ্গে 10 যোগ করে কত হবে 16। দেখো 16 নম্বর শ্রেণীতে আছে 6 প্লাস 10, দেখো 16তেই আছে সালফার। এরকম একটা পরীক্ষায় কোশ্চেন চলে আসে যে কত নম্বর শ্রেণীতে আছে, কোন পর্যায়ে, যে কোনো বলো, যে কোনো বলো আমাকে বলে দেবো। এফি, এফি রেফারেন্স করো, এফি কত 26। আচ্ছা এফি তো ডি ব্লক বলো, ডি ব্লকটা এখনো বলিনি, পি ব্লকের গুলো বলো, ডিটা এখনো বলিনি, যখন বলবো তখন বলবো। পি এর বলো যে কোনো একটা বলো, পি এর যেমন ধরো ক্লোরিন। আচ্ছা ক্লোরিনটা আমি একটু বেশি বলবো, তাই তো তোমরা চাইছো একটু বেশি করে বলো। আচ্ছা কে আছে এখানে ক্লোরিন, ক্লোরিন, আচ্ছা ক্লোরিনটাই বলি, ক্লোরিনটা কত 17, ঠিক আছে। 17 মানে কি, 17 মানে 2 8 7 এরকম ভাবে করতে পারো যদি আমরা একদম মাধ্যমিকের কনসেপ্টে করি। তাহলে কটা কটা কক্ষ, 1 নম্বর কক্ষ, 2 নম্বর কক্ষ, 3 নম্বর কক্ষ, মানে 3 নম্বর পর্যায়ে আছে। লাস্ট কক্ষ 3 মানে 3 নম্বর পর্যায়ে, একদম সোজা হবে বলে দিচ্ছি। এবারে সেই পর্যায়ে কটা ইলেকট্রন আছে 7টা, লাস্ট পর্যায়ে কটা ইলেকট্রন, লাস্ট পর্যায়ে কটা ইলেকট্রন, তার সঙ্গে 10 যোগ করো, তাহলে 17 নম্বর শ্রেণীতে থাকবে। দেখো ক্লোরিন 3 নম্বর পর্যায়ে 17 নম্বর শ্রেণীতে আছে। আচ্ছা চলে যাচ্ছে, এটা তো পি ব্লক শিখলাম, এবার শুধু পি ব্লক শিখলে হবে না, সব শিখতে হবে। চলে যাও এস ব্লক। এস ব্লকের ক্ষেত্রে কি আছে, এস ব্লকের ক্ষেত্রে যে কোনো একটা উদাহরণ ধরো, এস ব্লক যেমন ধরো ম্যাগনেসিয়াম, এস ব্লকে আছে, ম্যাগনেসিয়াম তো বাঁ দিকে আছে, এস ব্লকে আছে, তাহলে এস ব্লকের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম ইলেকট্রনস করো, যদি মাধ্যমিক ইলেকট্রনস করলে 2 8 2, যদি মাধ্যমিকের লেভেলে ইলেকট্রনস করি তাহলে 2 8 2, কটা পর্যায়ে 1 2 3টা পর্যায়ে, তাহলে তৃতীয় পর্যায়ে থাকবে, তৃতীয় পর্যায়ে থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তৃতীয় পর্যায়ে থাকবে, ঠিক আছে, তৃতীয় পর্যায়ে থাকবে। এবারে শ্রেণী, শ্রেণী কোনটা হবে না, এস ব্লক মূলের ক্ষেত্রে, এস ব্লক মূলের ক্ষেত্রে শ্রেণী নির্ণয়ের সূত্র হচ্ছে নাম্বার অফ NS2 ইলেকট্রন, NS2 তে কতগুলো ইলেকট্রন আছে, শেষ এস কক্ষে, শেষ এস কক্ষে কটা ইলেকট্রন আছে। তো এখানে দেখো এটা তাহলে আমাকে 11 অনুযায়ী ইলেকট্রনস করতে হবে, করো। ম্যাগনেসিয়াম 12, আগের দিন আমি শিখিয়ে দিয়েছি ইলেকট্রনস, অনেক আগে থেকে শিখিয়ে দিয়েছি, 1s2 2s2 2p6 3s2, তাহলে শেষ এস কক্ষ NS2, শেষ এস কক্ষ কি NS2 মানে কি 3s2, কটা ইলেকট্রন আছে দুটো, তাহলে 2 নম্বর পর্যায়ে, সরি 2 নম্বর শ্রেণীতে থাকবে। এখানে কোনো 10 যোগ করার ব্যাপার নেই, এখানে শেষ এস কক্ষে, এস ব্লক হলো শেষ এস কক্ষে জোড়া ইলেকট্রন থাকবে, শেষ এস কক্ষে দুটো আছে, শেষ এস কক্ষে দুটো আছে, তাহলে 2 নম্বর শ্রেণীতে থাকবে। দেখো ম্যাগনেসিয়াম 2 নম্বর শ্রেণীতেই আছে, অসুবিধা নেই। যেটা করতে পারো ক্যালসিয়াম করো, ক্যালসিয়াম, ক্যালসিয়াম করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d খালি 4s2, 4s2 20 হয়ে গেছে। তাহলে কত নম্বর পর্যায়ে এলো লাস্ট, লাস্ট কত পর্যায়ে এলো 4, তাহলে 4 নম্বর ক্যালসিয়াম আছে 4 নম্বর পর্যায়ে, কত শ্রেণী 2 নম্বর, লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন আছে, তাহলে 2 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী। এটা কি খুব কঠিন জিনিস, এটা বের করা খুব কঠিন, একদম সিম্পল, একটা পরীক্ষায় কোশ্চেন আছে যে নিম্নলিখিত মৌলটা কোন পর্যায়ে আর কোন শ্রেণীতে আছে, পারবে, কার সমস্যা আছে বলো। ডি ব্লক মৌলের শ্রেণী পর্যায় কি হবে, পর্যায় একই রকম হবে, পর্যায় কি হবে একই রকম ভাবে, যেমন ধরো যে কোনো একটা ডি ব্লক মৌল, যে তুমি বলছিলে যেমন আয়রন, ঠিক আছে। আচ্ছা আয়রনই নেই, ইলেকট্রনস করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d খালি 4s2 3d6, এটা হবে আয়রন ইলেকট্রনস। তো শেষ কক্ষ কি আছে 4, তাহলে পর্যায় হবে পর্যায় সমান 4, ঠিক আছে। ডি ব্লক মৌলের ক্ষেত্রে শ্রেণী নির্ণয়ের সূত্র, এবারে শ্রেণী, শ্রেণী নির্ণয়ের সূত্র কি NS2
আর n-1 ইন্টু d ইলেকট্রন। ডি কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে, মানে এস কক্ষের ইলেকট্রন আর ডি কক্ষের ইলেকট্রন যোগ করে যে মোট ইলেকট্রন হবে সেটাই তার শ্রেণী সংখ্যা। বুঝতে পারলে? তাহলে ns2 আর n-t, ধরো x সংখ্যক ইলেকট্রন তাহলে x, তাহলে 2 + x, এটা হবে তার শ্রেণী সংখ্যা যদি ডি কক্ষে x সংখ্যক ইলেকট্রন থাকে। তো দেখো আয়রনের ডি কক্ষ কটা আছে? 6টা। তাহলে কি হবে 2 + 6 মানে 8। তাহলে দেখো 8 নম্বর শ্রেণীতে আছে। আয়রনটা 8 এ আছে, দেখেন 8 এ আছে তো, দেখেন মেন্ডেলিভ নয়, বুঝছে? তাহলে বুঝতে পারছো, তাহলে আয়রনটার অবস্থান আমরা কোথায় দেখলাম? আয়রনের অবস্থান দেখলাম 4 নম্বর পর্যায় আর হচ্ছে 8 নম্বর শ্রেণী। 8 নম্বর শ্রেণী, যেহেতু লাস্ট কক্ষটা NS আর ND কক্ষে n-1 d তে কটা আছে? মোট 8টা, তাহলে 8 নম্বর শ্রেণী। সোজা নয়? তাহলে S এর জানলাম, P এর জানলাম, D এর জানলাম। D এর নিয়ম জানলে এবারে D তুমি যা বলতে পারো বলো, আরো বলো। D শ্রেণীটা DS না। আচ্ছা অন্য একটা আরেকটা মৌল বলো আমার, ক্রোমিয়াম। ধরো ক্রোমিয়াম ক্রোমিয়ামের কত? 24 ইলেকট্রন আছে। আমরা করেছিলাম 1s2, মন দিয়ে দেখো, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 4s2 নয় 4s1, 3d5 হবে। তাহলে এস এ কোটা? একটা। ডি তে কোটা? 5টা। তাহলে 6 নম্বর শ্রেণীতে থাকবে। শ্রেণী 6 নয়, NS আর n-1 d, এস আর ডি, লাস্ট এস আর লাস্ট ডি তে কটা ইলেকট্রন আছে সেটাই তার শ্রেণী সংখ্যা। তাহলে ক্রোমিয়ামের লাস্ট এসে একটা আর ডি তে 5টা, 6টা আছে। তাহলে 6 নম্বর শ্রেণীতে আছে। দেখো ক্রোমিয়াম 6 আছে। আর পর্যায় তো এটাই হবে, 4 নম্বর পর্যায়। লাস্টের যে কক্ষ 4s, তাহলে 4টা হবে, 4 নম্বরটা হবে পর্যায়। বুঝা গেছে? 4 নম্বর পর্যায়ে আর শ্রেণী তো দুটো যোগ করে দেবে, তাহলে শ্রেণী দেবে। অসুবিধা নাই? এই তো হলো শ্রেণী। এসপিডিএফ ব্লকের শ্রেণী। এবারে এফ ব্লকের শ্রেণী, এফ ব্লকের শ্রেণী সবসময় 3 হয়, এটা মনে রাখবে। এফ ব্লককে আলাদা করে 3 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে। আর পর্যায়ে তো যেমন হয় তেমনই হবে। পর্যায়ে তো যেমন ইলেকট্রন আছে লাস্ট কক্ষ তেমনই হবে, শ্রেণীটা হবে 3 নম্বর। বুঝা গেছে? এই হলো পর্যায় সারণীতে। এগুলো একটু বলে দিই। এস আর পি ব্লক মূল, এস পি ব্লক মূলগুলোকে আমরা কি বলেছি বলতো? এরকম বলা হচ্ছে প্রতিনিধি মূল। এগুলো পড়েছি, প্রতিনিধি মূল পড়েছি তো ক্লাস 10 এ। কেন প্রতিনিধি মূল বলা হয়? কারণ এরা সমস্ত জায়গায় রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। সমস্ত জায়গায় দেখো অক্সিজেন, সালফার, ক্লোরিন, ব্রোমিন সবসময় রিঅ্যাকশন করছে। তাহলে এরা কি হচ্ছে? এরা বেশিরভাগ ক্ষেত্রে রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, মানে প্রতিনিধিত্ব করে। যে কোনো জায়গায় এরা প্রতিনিধিত্ব করে বলে এদেরকে বলা হচ্ছে প্রতিনিধি মূল। মনে রাখবে। আচ্ছা, একদম এস এবং পি কে একত্রে বলে প্রতিনিধি মূল। এবারে এস এর মধ্যে যারা 1 নম্বর শ্রেণীতে আছে, 1 নম্বরে কে আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম। এগুলোকে বলা হচ্ছে ক্ষার ধাতু। তোমরা পড়েছো, আরো জেনে নাও। এগুলো হচ্ছে ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলা হয়? কারণ এরা হচ্ছে জলের সঙ্গে রিঅ্যাকশন করে ক্ষার তৈরি করতে পারে, তার জন্য এরা ক্ষার ধাতু। জলের সাথে রিঅ্যাকশন করে কি করে? ক্ষার করে। মনে রাখবে। 2 নম্বরে যারা আছে তাদেরকে কি বলা হয়? কি আছে 2 নম্বরে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম। এদেরকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এদের কেন ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়? কারণ এরা হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া করে যেমন ক্ষার তৈরি করে, তেমন মাটির অগ্রভাগে মানে ভূপৃষ্ঠে এদের প্রাচুর্য অনেক বেশি, তার জন্য এদেরকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা। অসুবিধা নাই? বুঝা গেছে? আচ্ছা, আমি যদি চলে যাই গ্রুপ 15 এ যারা আছে, 15তে কে আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এদেরকে বলা হচ্ছে নিক্টোজেন মৌল। নিক্টোজেন, এদেরকে বলা হচ্ছে নিক্টোজেন। বুঝা গেছে? নিক্টোজেন মিন্স এদের হাইড্রাইড গুলো নিকোটেনিয়াস, মানে খুব একটা বিশেষ গন্ধযুক্ত বা একটু ঝাঁঝালো গন্ধ, নেশাগ্রস্ত গন্ধ তৈরি করে, তার জন্য এদের বলছে নিক্টোজেন। চলে যায় গ্রুপ 16, কে আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম,
টেলুরিয়াম, পোলোনিয়াম। এরা আছে 16তে। এদেরকে বলা হবে চালকোজেন। খুব ইম্পর্টেন্ট, এদেরকে বলা হবে চালকোজেন। কেন চালকোজেন বলা হচ্ছে এদেরকে? চালকো, এই যে চালকো কথাটা আছে না, চালকো, চালকো, এই চালকো কথার অর্থ হচ্ছে আকরিক বা ওরে, বা এখন হচ্ছে আকরিক। চালকো কথার অর্থ কি? আকরিক। যত আকরিক আছে আমাদের, বেশিরভাগ আকরিকের ক্ষেত্রে এরা থাকে। যেমন ধরো, আমি কথাই বলছি, যেমন ধরো Fe2O3 কার আকরিক? কার আকরিক? লোহার আকরিক। বক্সাইট, গিপসাইট আমরা পড়েছি, সরি বক্সাইট বলছি, তোমার রেড হেমাটাইট, রেড ম্যাগনেটাইট, এগুলো আমরা পড়েছি ক্লাস 10-এ। তো রেড হেমাটাইট, রেড এন্ডের মধ্যে কে আছে? Fe তো আছে, আয়রনের আকরিক মানে তো আয়রন তো পাবো, তার সঙ্গে কে আছে এখানে? অক্সিজেন আছে। তাহলে অক্সিজেন এই গ্রুপে আছে, তো 16তে আছে। তার জন্য ধরো তোমাকে বলছে PbS লিডের আকরিক, ZnS জিঙ্কের আকরিক, কে আছে? সালফার আছে, আছে না? তাহলে সালফার আছে। তাহলে এই সমস্ত ধাতুগুলো বেশিরভাগই আকরিকের মধ্যে পাওয়া যায়। ধাতু নয়, এই সমস্ত মৌলগুলোকে বেশিরভাগ ধাতব আকরিকের মধ্যে পাওয়া যায়। তার জন্য এরা বলা যায় চালকোজেন। কারণ চালকো কথাটা ল্যাটিন ওয়ার্ড, চালকো কথার অর্থ হচ্ছে আকরিক। তার মানে আকরিকের মধ্যে এদেরকে পাওয়া যায় বলে এদেরকে বলা হচ্ছে চালকোজেন। বুঝা গেছে? অসুবিধা নাই। এরপরে আমরা দেখব গ্রুপ 16 17 কি বলে বলো, 17 কি বলে? গ্রুপ 17 যারা আছে কি বলা হয়, এটা তোমরা জানা উচিত ছিল। কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। এদেরকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। এদেরকে কি বলবো? কি বলবো? হ্যালোজেন। কেন হ্যালোজেন? এদের নামের মধ্যে আছে হ্যালো। হ্যালো কথার অর্থ হচ্ছে সামুদ্রিক, মানে ফোনের হ্যালো নয়, এটা যে সমুদ্রজাত লবণ থেকে পাওয়া। হ্যালো কথা হচ্ছে সামুদ্রিক, সমুদ্র লবণ থেকে এদের প্রস্তুত করা যায়। কারণ দেখবে সমুদ্রের নোনতা লাগে না, সমুদ্রের জলে কি থাকে? সমুদ্রের জল থাকে NaCl, MgCl2, CaCl2, CF2। তাহলে যে FCl এগুলো কোথায় থাকে? সমুদ্রের জলে থাকে। তার জন্য এরা বলেছে হ্যালোজেন। বুঝে গেছে? আচ্ছা, এই হলো আমার হ্যালোজেন। এইবারে গ্রুপ 17 চলে গেল। এবারে গ্রুপ 18। গ্রুপ 18 কে আছে? হিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন আছে, ক্রিপ্টন আছে, জেনন আছে, রেডন আছে। এদেরকে কি বলা হয়? তোমরা পড়েছো, কি বলো? নোবেল গ্যাস। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় থেকে নোবেল কথাটাই বেশি ব্যবহৃত। নোবেল কেন বলা হয়? এরা নোবেল, এরা মহৎ। মহৎ নয়, মহান ব্যক্তি। কেন মহান ব্যক্তি? কারোর সঙ্গে ঝগড়াঝাটি করার, মানে রিয়েকশন করে না, এদের কোনো কিছুতেই কোনো যায় আসে। যেমন ধরো যারা মহাপুরুষ হয়, সাধু টাধু বা উচ্চ পর্যায়ে যারা থাকে, যারা সাধু ব্যক্তি, তারা তপস্যায় মগ্ন। তপস্যায় মগ্ন নেই, তাকে যদি বলো তুমি তোমাকে দুটো ভালো 4 চাকা দিচ্ছি, নেবে? জরুরত নেই, লাগবে না। যাবে সাধুদের কাছে, তোমাকে 1 লাখ টাকা দিব, নেবে? দরকার নেবে না, দিলেও নেবে না। যারা মহান ভালো সাধু আছে, এবারে ভ্যাগধারী সাধু আছে তাদেরকে দিলে নিবে। যে সাধুগুলো মহান নয়, ওরা হচ্ছে ভ্যাগ, মানে ওরা আচরণ করে, ওদের কি। আচ্ছা, এরপর দেখো, এরপর তোমরা শুনো, তোমরা এগুলো পড়েছিলে, কয়েকটা পড়েছিলে, যেমন ধরো সিলভার, কপার, মার্কারি, প্ল্যাটিনাম, গোল্ড। এগুলো কি ধাতু? এগুলো কি ধাতু বলা হয়েছিল? এগুলো হলো বর ধাতু। বর ধাতু বা এটাকে বলা হচ্ছে মুদ্রা ধাতু বলা হয়। মুদ্রা ধাতু। কেন মুদ্রা ধাতু বলা হয়? ঠিক আছে, এগুলোকে নোবেল মেটালও বলা হয়। আমি যদি বলি এটাকে নোবেল মেটাল, তাহলে এরাও কি মহৎ? অবশ্যই মহৎ। কিরকম মতের দাম অনেক বেশি। সোনা সস্তা নয়, রূপাও সস্তা নয়, প্ল্যাটিনামও সস্তা নয়। যদিও কপার আর মার্কারি, কপারটা একটু সস্তা আছে, অতটাও সস্তা নয়। দ্বিতীয়ত এরা সহজে রিয়েকশনে পার্টিসিপেট করে না। এই ধাতুগুলো সহজে রিয়েকশন করে না, তার জন্য সোনাটাকে বহুদিন রেখে দিলে সোনায় থাকে, সে রিয়েকশন করে নষ্ট হবে না কোনো। নোবেল গ্যাসে ওরা গ্যাস নয়, এরা কঠিন সলিড, তাহলে গ্যাসের সঙ্গে প্রভাবে কেন? এবং প্রশ্নগুলো আমি যে এবারে আমরা আজকে কি পড়বো? পিরিয়ডিক টেবিলের সেকেন্ড পার্ট, মানে পিরিয়ডিক টেবিলটা সম্বন্ধে জানলাম।
এবারে পিরিয়ডিক ধর্ম মানে কোন কোন ধর্মগুলো পর্যায় এবং শ্রেণী বরাবর চেঞ্জ হয় সেগুলো আমাকে জানতে হবে। এই ধর্মগুলো পর্যায় এবং শ্রেণী বরাবর গেলে চেঞ্জ হয়, মানে আমরা যদি বাম থেকে ডান দিকে যাই বা উপর থেকে নিচের দিকে যাই তাহলে এই ধর্মগুলো চেঞ্জ হয়। কোন ধর্মগুলো? আয়নীয় পারণিক ব্যাসার্ধ, আয়নী ভবন বিভব বা আয়নিয়েশন পোটেনশিয়াল, তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ আসক্তি বা ইলেকট্রন এফিনিটি, আর জারণ বিজারণ ধর্ম, অক্সিডেশন রিডাকশন প্রপার্টি, ধাতব অধর্ম মেটালিক এবং নন মেটালিক ক্যারেক্টার। ঠিক আছে, এগুলো চেঞ্জ হয় না কোনগুলো? এটা তোমাদের মাধ্যমিকে আসতো, চেঞ্জ হয় না। কোন ধর্মগুলো চেঞ্জ হয় না? বলো বলো কোন ধর্মগুলো চেঞ্জ হয় না? তেজস্ক্রিয়তা চেঞ্জ হয় না। তেজস্ক্রিয়তা, একটা মূলে তেজস্ক্র ধরো বাম থেকে ডান দিয়ে গেলে বা উপর থেকে নিচে দিলে কোনো পরিবর্তন হয় না। বুঝে গেছে? তার জন্য বলা হয় যেটা পরীক্ষায় কোশ্চেন আসতো মাধ্যমিকে, কোনটি পর্যায়গত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা। পারণিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, এগুলো পর্যায়গত ধর্ম নয়। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখবে। এবারে প্রথমে আমরা আজকে এইটা নিয়ে আলোচনা করবো। এই দুটো দেখো খুব ইম্পর্টেন্ট, আয়নীয় পারণিক ব্যাসার্ধ এবং আয়নীয় ভর বিভব, এই দুটো নিয়ে আমি আলোচনা করছি। পরের দিন বাকি ধর্মগুলো নিয়ে আলোচনা করবো। তো প্রথমে বলছি আয়নীয় এবং পারণিক ব্যাসার্ধ এটা কি জিনিস? বুঝতেই পারছো, পারমাণবিক ব্যাসার্ধ মানে কি? পারমাণবিক ব্যাসার্ধ মানে কি? দেখো আয়নীয় পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আমরা আলোচনা করব। তো আয়নীয় ব্যাসার্ধ কি? ধরো একটা মৌল আছে, দেখো ধরো আমি সোডিয়াম মৌল নিয়েছি। সোডিয়াম মৌলের ক্ষেত্রে ধরো এখানে কি কেন্দ্রক আছে, নিউক্লিয়াস, নিউক্লিয়াস আছে, তো বাইরের কক্ষ আছে, ভেতরের কক্ষ আছে, বাইরের কক্ষ আছে। প্রথম দুটো ইলেকট্রন, তারপর আরো অনেক ইলেকট্রন, তারপর আরেকটা কক্ষ আছে। এখানে 8টা ইলেকট্রন থাকবে, 4 5 6, 4 3 7 একে 8। এখানে অনেকগুলো প্রোটন থাকবে, প্রোটন নিউট্রন থাকবে। এটা আমি সোডিয়াম আঁকলাম। ঠিক আছে, এই সোডিয়াম পূর্ণ ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝবো? এইখান থেকে এই ডিস্টেন্স, ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে এই ডিস্টেন্স, এই কেন্দ্র থেকে এই ডিস্টেন্স, এটাই ব্যাসার্ধ আর। তাহলে কোন পরমাণুর ব্যাসার্ধ বলতে কেন্দ্র থেকে বাইরের কক্ষের ডিস্টেন্স, এটাই ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধটা আমরা পর্যায় সারণী বরাবর কেমন চেয়ে দেব? বাম থেকে ডান দিকে যাও তো ব্যাসার্ধ কি হবে? কমে যাবে। কেন কমে যাবে বলে দিচ্ছি। আর উপর থেকে নিচের দিকে গেলে বেড়ে যাবে, বেড়ে যাবে। আচ্ছা, বাম থেকে ডান দিয়ে গেলে কেন কমে? এই দেখো দেখো আসি না, বাম থেকে ডান দিয়ে গেলে কেন কমে? কেন কমে দেখো বলে দিচ্ছি। যেমন ধরো আমরা যাচ্ছি সোডিয়াম টু ম্যাগনেসিয়াম, সোডিয়ামের কত 2 8 1, ম্যাগনেসিয়ামের কত 2 8 2 ইলেকট্রন। যদি আমরা মাধ্যমিক ইলেকট্রনিক্সে যাই তাহলে 2 8 1 এর কক্ষ কি? কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এরও কে এল এম। তাহলে বাইরের কক্ষটা কিন্তু এল, বাইরের কক্ষ সেম আছে। তার মানে বাইরের কক্ষ সেম মানে এইখান থেকে ডিসটেন্সটা সেম। বাইরের কক্ষ সেম মানে ডিসটেন্স সেম নয়। বাইরের কক্ষ সেম মানে কি বললাম? এখান থেকে ডিসটেন্সটা তো সেম, সেম হবে কি হবে? সেম। কিন্তু এখানে দেখো এই সোডিয়ামের মধ্যে কেন্দ্রকে, সোডিয়ামের মধ্যে কেন্দ্রে কটা প্রোটন আছে? 11টা প্রোটন আছে। কেন? এর পারমাণবিক সংখ্যা 11। ম্যাগনেসিয়ামের কেন্দ্রে কটা প্রোটন? এই তোমার বাবাকে ফোন করতে হবে, ফোন আছে তোমার কাছে? নাম্বার বলো। ও সেই না, ওই নাম্বারটা না? আচ্ছা দেখো দেখো দেখো, এই তাড়াতাড়ি দেখে নাও একটু, 10:30 ছুটি তো। আচ্ছা, আয়নীয় পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধের চেঞ্জটা আমি কি বললাম? বাম থেকে ডান দিলে কি হয়? কমে। আর উপর থেকে নিচে দিকে তাহলে কেন বাড়বে? উপর থেকে নিচে দিকে কেন বাড়ছে দেখো,
ধরো আমরা সোডিয়াম থেকে যাচ্ছি আমরা পটাশিয়াম, সোডিয়ামের ইলেকট্রন কি ছিল 281, পটাশিয়ামের কি হবে 2881। তাহলে এর ছিল 3 নম্বর কক্ষ, এর চলে গেছে 4 নম্বর কক্ষ। তাহলে যদি একটা কক্ষ এর ছিল এই কক্ষ, এর এখান থেকে যখন এখানে যায় তখন একটা কক্ষ এক্সট্রা অ্যাড হয়ে গেল, তাহলে বাড়বে না? তো অবভিয়াসলি পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে, যখন আমরা উপর থেকে নিচে দিয়ে যাই পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। পারমাণবিক ব্যাসার্ধের চেঞ্জ যেমন হবে, আয়নের চেঞ্জও একই রকম হবে। আয়নীয় ব্যাসার্ধের চেঞ্জটাও সেম হবে, বাম থেকে ডান দিকে গেলে কমবে আর উপর থেকে নিচে দিকে বাড়বে। এটা হচ্ছে কমে আর এটা হচ্ছে বাড়ে। তাহলে এখান থেকে প্রশ্ন কেমন আসবে? প্রশ্ন আসবে তোমাদের এরকম যে নিম্নলিখিত মৌলগুলিকে পারমাণবিক ব্যাসার্ধের ক্রমানুসারে সাজাও, বা কোন ক্রমটি সঠিক, এরকম দিয়ে দিল। কেমন দিল? যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, আর হচ্ছে স্ট্রনসিয়াম দিয়ে দিল। তা দেখো উপর নিচ বরাবর আছে, সোজা হয়েছে। তাহলে সবচেয়ে বেশি কার হবে? স্ট্রনসিয়াম না, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, রুবিডিয়াম, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, তাহলে সবচেয়ে বেশি হবে রুবিডিয়াম, গ্রেটার দেন পটাশিয়াম, গ্রেটার দেন সোডিয়াম, গ্রেটার দেন লিথিয়াম। এই হচ্ছে ক্রম। তাহলে এইটা দিলে কি আর পারবে না কোশ্চেন? একদম হ্যাঁ, ওরকম দিলে উপর নিচে বাড়বে। এবার বাম থেকে ডান দিকে যদি ক্রম দেয়, তোমাকে দিল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, তারপর দিল অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন। দেখো এই ক্রমটা দেখো, বলো কোনটা ডান দিকে? সিলিকন। তাহলে সবচেয়ে কম হবে এর, মানে সোডিয়ামের বেশি হবে। তাহলে এটা কি হবে? এরকম কর্মে থাকবে, কারণ এটা বাম থেকে ডান দিকে যাচ্ছে। এই তো প্রশ্ন আসবে, ঠিক আছে। এই হলো পারমাণবিক ব্যাসার্ধ এবং আণবিক ব্যাসার্ধের চেঞ্জ। এইবার আমি দেখবো আয়নীয় ভবন বিভবের ট্রেন। আয়নীয় ভবন বিভব, ঠিক আছে। আয়নীয় ভবন বিভব, আয়নীয় ভবন বিভব, আয়নীয় ভবন বিভব, ঠিক আছে। আয়নীয় ভবন জিনিসটা কি? দেখো কোন একটা মৌল আছে, তার অনেকগুলো ইলেকট্রন আছে, ভেতরের কক্ষে ইলেকট্রন আছে, বাইরের কক্ষে ইলেকট্রন আছে। আয়নীয় ভবন হচ্ছে এই বাইরের কক্ষে ইলেকট্রনটাকে বের করতে হবে, বাইরের ইলেকট্রনটা বের করে দিতে, তাহলে সে একটা আয়ন হবে। ধরো এটা ছিল এম মৌল, তার এই বাইরের কক্ষে ইলেকট্রনটা আমি বের করে গেলাম, তাহলে সে হয়ে গেল এ প্লাস মৌল। তাহলে তাকে যে পরিমাণ শক্তি বা এনার্জি সাপ্লাই করতে হবে সেটাই তার আয়নীয় বিভব, ঠিক আছে। তাহলে আয়নীয় বিভবের সংজ্ঞা কি বলছে? একটা মৌল যে বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। যদি বলো কেন বিচ্ছিন্ন? কারণ ধরো এর সঙ্গে বি একসঙ্গে আছে, আমি এর আয়নীয় বিভবটা নির্ণয় করতে যাচ্ছি, তাই তো। তাহলে একে তাপ দিব, আমি ইলেকট্রন বের করার চেষ্টা করব, কিন্তু বি তাকে টেনে রেখেছি, ওই টানটার তো আমার কোনো দাম নেই। তাহলে বি এর আর এর টান যে আছে সেটাকে ভাঙতে আগে আমাকে শক্তি লাগবে। তাহলে শুধু ইলেকট্রনটা বের করতে কত শক্তি লাগছে আমরা পাচ্ছি না। তার জন্য বলা হয় যে আয়নীয় বিভব যখন ক্যালকুলেশন করবো তখন ইলেকট্রনটাকে সম্পূর্ণ মোডেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে, মানে একা থাকতে হবে। দ্বিতীয়ত গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। গ্যাসীয় অবস্থায় মানে, হ্যালো, হ্যাঁ এই ছুটি দেবো আর এটাকে কি গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। কেন গ্যাসীয় অবস্থায় বলো তো? কারণ ধরো এটা লিকুইড অবস্থায় আছে, তাহলে তুমি যখন একে তাপ দিবে, তখন শক্তি দিবে, তখন লিকুইড থেকে গ্যাস হবে, তারপরে গ্যাস থেকে তারপরে তো ইলেকট্রন বেরাবে। তার জন্য এটা আলাদা শক্তি ব্যয় হয়ে যায়, যেটা আমরা ধরতে পারছি না, একসঙ্গে থেকে যাচ্ছে, যেটাকে আমরা লিন তাপ বলি। গ্যাস থেকে তরল হওয়া লিন তাপ, তরল থেকে কঠিন হওয়া লিন তাপ, সেটা পাচ্ছি না। তার জন্য গ্যাসীয় মৌলটাকে যে পরিমাণ মানে শক্তি দিলে, এটা হচ্ছে শক্তি, আই, এনার্জি, ইন টার্মস অফ এনার্জি দিলে এটা এ প্লাস গ্যাসীয় হয়ে যাবে। সেটাই আমার আয়নীয় ভবন বিভব বা আয়নীয় পটেনশিয়াল। এবারে ধরো আমার ম্যাগনেসিয়াম ছিল, সেখান থেকে I1 দিলাম, মানে প্রথমে শক্তি দিলাম, তাহলে একটা ইলেকট্রন বেরালো, তাহলে তখন হয়ে যাবে কি Mg প্লাস। আরো শক্তি দিলাম I2, তখন আরো ইলেকট্রন বেরাবে, হয়ে যাবে Mg2 প্লাস। ইলেকট্রন বেরাতে থাকবে, শক্তি দিতে থাকবো, আয়নীয় পটেনশিয়াল আলাদা আলাদা হবে। তো এটাকে বলবো প্রথম আয়নীয় বিভব, এটাকে বলবো দ্বিতীয় আয়নীয় বিভব। এটা ফার্স্ট, এটা সেকেন্ড। এইটা মনে রাখবে অলওয়েজ I2 গ্রেটার দেন I1 হয়, কয়েকটা ব্যতিক্রম ছাড়া। দ্বিতীয় আয়নীয় বিভবটা বেশি হয়ে যায়। কেন বেশি হয়? ধরো আমার এখানে আমি বললাম যে ম্যাগনেসিয়াম কটা ছিল, 12টা ইলেকট্রন 12টা প্রোটন, এটা -12টা +12। তাহলে 12টা প্রোটন 12টা ইলেকট্রনকে টানছে, দিয়ে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে ইলেকট্রন আমার কটা পড়ে রইল? 11টা। 11টা ইলেকট্রন, প্রোটন কটা? কিন্তু 12টা এলো, প্রোটন কি বেরিয়েছে? তাহলে তখন এই 12টা প্রোটন ইলেকট্রনকে আরো জোরে টানবে,
কারণ ইলেকট্রন সংখ্যা কমে গেছে, জোর বেড়ে গেছে এর, তার জন্য সেকেন্ড আয়নিক মানটা সবসময় ফার্স্ট আয়নিক থেকে বেশি হবে। এই জন্য বলছি, এটা মনে রাখবে, অলওয়েজ I2 গ্রেটার দেন I1, যেখানে I2 হচ্ছে সেকেন্ড আয়নিক বিভব, I1 হচ্ছে ফার্স্ট আয়নিক বিভব। কিন্তু ব্যতিক্রম আছে, সব জায়গায় ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে I1 গ্রেটার দেন I2 হয়, বাকি সব মূলের ক্ষেত্রে I2 গ্রেটার দেন I1 হয়। নাইট্রোজেন আর বেরিলিয়াম আর হিলিয়াম হচ্ছে ব্যতিক্রম। কেন হয় দেখো, নাইট্রোজেন ইলেকট্রন করলে বুঝতে পারবে, 1s2 2s2 2p3। নাইট্রোজেন কি 2p3, তাহলে পি কক্ষে কটা ইলেকট্রন আছে? তিনটে আছে। পি কক্ষে তিনটে ইলেকট্রন আছে। তিনটে ইলেকট্রন মানে, পি কক্ষে তিনটে ইলেকট্রন মানে কি তোমার, এটা হাফ ফিল্ড অরবিটাল হয়েছে। হ্যালো, এটা হচ্ছে তোমার এই যে 2p3, আমি বলেছিলাম হাফ ফিল্ড অরবিটাল অলওয়েজ স্টেবল, তাহলে অর্ধপূর্ণটা স্থায়ী থাকবে। তাহলে 2p3 মানে তো অর্ধপূর্ণ, তিনটে, এর কটা লাগে মোট? এর কটা লাগে মোট? এর ছটা লাগে, ছটা লাগে, ছটা লাগে, তিনটে আছে, তাহলে তিনটা লাগুক আর ছটা থাকুক, এটা তো হাফ ফিল্ড। হাফ ফিল্ড অরবিটাল অলওয়েজ স্টেবল, হাফ ফিল্ডটা অলওয়েজ স্টেবল, আমি বলেছিলাম বারবার। এই ইলেকট্রনটা অলওয়েজ স্টেবল, এটা কি হচ্ছে স্টেবল, মানে এটা সহজে ভাঙতে চাইবে না, এই স্টেবল অবস্থাটা ভাঙতে চাইবে না। তাহলে কি করবে না, এ চাইবে সবসময় তিনটে ইলেকট্রন রেখে দিতে, তার জন্য এখান থেকে ইলেকট্রন সহজে বেরোবে না, তাহলে বেশি শক্তি লাগবে, তার জন্য I1টা বেশি। এবারে একটা যদি বেরিয়ে যায় তাহলে কটা হলো? দুটো হয়ে গেল, তখন তো স্টেবিলিটি গেল, তখন আর স্টেবিলিটি নেই, তাহলে তখন এ চাইবে আরো বের করতে সহজে, তার জন্য এখানে I1 গ্রেটার দেন I2 হবে। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন, পরীক্ষায় কোশ্চেন আসে, নাইট্রোজেনের সেকেন্ড আয়নিক বিভব ফার্স্ট আয়নিক বিভব সেকেন্ডের থেকে বেশি হয়ে গেল। বুঝা গেছে? বাস আজকে কোনো থাক।